Hey there everyone, আসসালামু আলাইকুম, শারভিস হিয়ার। সো আই রিয়েলি বিলিভ আপনারা যারা অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসতে চান, এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে ওভারঅলি প্ল্যান করার জন্য। সো কীভাবে প্ল্যান করা উচিত, কেন, কারপর কী, সব কিছু ডিটেল পেয়ে যাবেন এই ভিডিওতে। বাট তার আগে লিটল স্টোরি টাইম। সো আমি যখন এইচএসসি পরীক্ষা দিলাম, এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশন ফেজ অ্যান্ড কোনো একটা জায়গায় ভর্তি হতে হবে। তো আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পেলাম, যেদিন আমি রেজাল্টটা দেখলাম যে আমি এততম হয়েছি, রেজাল্ট ওয়াজ কোয়াইট গুড। তো আমি কী করলাম, আমি বাসায় ফোন দিলাম, স্বাভাবিকভাবে আব্বুকে ফোন দিলাম, আমাকে ফোন দিলাম। আমার মনে আছে ওই সময় আমি এক্সামের জন্য ছিলাম ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছিলাম। ওই সময় আমি রেজাল্টটা পাই। তো তখন আমি ফোন দিলাম বাসায়, ফোন দিয়ে বললাম যে এই অবস্থা অ্যান্ড আমি এই সাবজেক্টে চান্স হয়েছে অ্যান্ড এভরিথিং। সো অ্যাট দ্য সেম টাইম আমি যেটা করলাম, আমার মামাকে ফোন দিলাম। সো আমার মামা শুনলেন, খুশি হলেন, ভালো কথা। তারপর উনি সাথে সাথে ওই কলটাতে উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই সাবজেক্টে পড়বা, এই সাবজেক্টে পড়ে তুমি আসলে কী ধরনের জব পাবা বা কোন প্রফেশনে তুমি যাবা। এখন আই ওয়াজ রিয়েলি কনফিউজ। উনি খুব লেজিটভাবেই কোয়েশ্চেন করছেন যে তোমার প্ল্যানটা কী, এটা উনি জানতে চাইছেন। সো আই ডিডন্ট হ্যাভ এনি প্ল্যান, টু বি ভেরি অনেস্ট। আমি তো ওই সময় জাস্ট খুশি যে আলহামদুলিল্লাহ কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে ফাইনালি হইল। তো আই ওয়াজ ব্ল্যাঙ্ক অ্যান্ড ওই কলেজেই তো উনি জিজ্ঞেস করেছেন, আই ওয়াজ রিয়েলি ব্ল্যাঙ্ক অ্যান্ড আই ওয়াজ লাইক মেবি টিচিং, মেবি কাউন্সিলিং। আই হ্যাড নো আইডিয়া, টু বি অনেস্ট, যে আমি ইংলিশে পড়ছি। টিচিং জিনিসটা খুব স্বাভাবিকভাবে মাথায় আসে, কিন্তু এটার বাইরে আসলে ফিল্ড পার্টিকুলারলি ইংলিশে পড়ে ফিল্ড কী আছে, আই হ্যাড নো আইডিয়া। সো আমি কিন্তু আসলে ওভাবে উত্তর দিতে পারি নাই। টিচিংয়ে আমার আসলে কখনো চিন্তা করি না। আমি এটা বলবো না যে টিচিং প্রফেশনে যেতে চাইনি বা টিচিং আই হেটেড, ইটস নট লাইক দ্যাট। বাট কেন জানি না, আমি কখনো টিচিং নিয়ে চিন্তা ভাবনা করি নাই যে টিচার হবো বা এরকম কিছু, কখনো আমার মনের মধ্যে আসেনি। তো আমার যখন পড়াশোনা শুরু হলো ফার্স্ট ইয়ার, আই ওয়াজ, টু বি অনেস্ট, যেটা বললাম, আই ওয়াজ কাইন্ড অফ ব্ল্যাঙ্ক। অ্যান্ড আমি পড়াশোনা করছি, পরীক্ষা দিচ্ছি, অ্যান্ড আমার আগে থেকে চিন্তাভাবনা ছিল যে ভার্সিটিতে যখন আমি উঠবো, আইল ট্রাই যে ভেরি ফার্স্ট মান্থ থেকে যেন আমি একটু কিছু ইনকাম করতে পারি। এরকম না যে আমার ইনকাম করতেই হবে আমার লাইক এক্সপেন্স চালানোর জন্য, বাট আমি চাচ্ছিলাম যে কিছু আমি নিজে ইনকাম করি, জাস্ট নিজেকে হ্যাপি রাখার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। সো অ্যাট ফার্স্ট আমি যেটা করলাম যে ইমিডিয়েটলি, আর এরকম ইউনিভার্সিটিতে এই ধরনের সাবজেক্টগুলোতে পড়লে ইজিয়ার যেটা হয় যে প্রাইভেট টিউশন পাওয়াটা খুব ইজিয়ার হয়, আমি বলবো কম্পারেটিভলি। সো আমি সাথে সাথে একটা টিউশনিতে ঢুকে গেলাম, পড়ালাম, একটা দুটা পড়াচ্ছিলাম, বাসায় যেয়ে পড়াতাম। সেকেন্ড ইয়ারে যখন উঠলাম, আমার পড়াশোনা ফার্স্ট ইয়ারের এক্সাম শেষ হলো, সেকেন্ড ইয়ারে উঠলাম। সেকেন্ড ইয়ারে উঠে আই ওয়াজ ইন্ট্রোডিউসড টু লাইক কন্টেন্ট রাইটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, অ্যামাজন, অনেক কিছু নিয়ে আই ওয়াজ ইন্ট্রোডিউসড। সো আমি কি করলাম, আমি এরকম একটা ফরেনার একজন ক্লায়েন্ট পেলাম, আমেরিকান। সো ওনার সাথে আমি কাজ করা শুরু করলাম, কন্টেন্ট রাইটিং। ওনার ওয়েবসাইট ছিল, ওনার ওয়েবসাইটের জন্য আমি লিখতাম। অ্যান্ড ওখান থেকে আমার এসিও শেখা, কীভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে কাজ করে, কীভাবে প্রোডাক্ট সেল করতে হয় অ্যান্ড এভরিথিং, তো অনেক কিছু। এখন বেসড অন দ্যাট আমি যখন লেখা শুরু করলাম, আমি তখন টিউশনি অলরেডি ছেড়ে দিয়েছি। ফার্স্ট ইয়ারের পর আমি আর টিউশনি করিনি, বিকজ দিস ওয়াজ আ গুড মানি। আমার আর মনে হচ্ছিল না যে আমি যে টিউশনি করাই। তো এখান থেকে এই যে মার্কেটিং, বিজনেস, কীভাবে সেল হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, এখানে আমার খুব ইন্টারেস্ট জন্মে। অ্যান্ড আমার তখন প্রাইমারিলি চিন্তাভাবনা থাকে যে আমি আসলে কর্পোরেট সেক্টরে যাব। হ্যাঁ, নট কোনো গভর্নমেন্ট সেক্টর, নট টিচিং, আমি কর্পোরেট সেক্টরে কাজ করব। অ্যান্ড কর্পোরেট সেক্টর নিয়ে তখনও কিন্তু আমার আসলে খুব ইনডেপথ কোনো আইডিয়া ছিল না যে কী কী ডিপার্টমেন্টস থাকে, এইচআর, মার্কেটিং, সেলস, এই এত কিছু জানতাম না আমি। বাট আমার কাছে মনে হচ্ছিল না, বিজনেস সেক্টরে একটা কর্পোরেট সেট আপে আইল ওয়ার্ক। অ্যান্ড আমার তখন চিন্তাভাবনা ছিল যে আমি MBA করব। তখন একটা আমার মাথায় আসে যে MBA করব বা এমন কোনো একটা ডিগ্রি নিব যেটা আসলে আমি যে কাজটা করব সেই কাজ রিলেটেড হবে, এরকম। আমি যেহেতু ইংলিশে পড়াশোনা করছিলাম, সো ইংলিশে যদি আমি মাস্টার্স করি আর আমি যদি কর্পোরেট সেক্টরে যাই, ইট ডাজন্ট ম্যাচ, রাইট? তো এই কারণেই কিন্তু আমার মাস্টার্স শুরু করার পরেও আই ড্রপড। আমি আসলে ইংলিশে মাস্টার্স কন্টিনিউ করিনি পরে। অলসো দিস ইজ ওয়াই আমি পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে আই পারসিউড ফর কর্পোরেট জবে ঢুকেছি, কর্পোরেট জবই করেছি 5 বছর। এখন এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা বলার অর্থই হচ্ছে এইটা যে আসলে আপনি যখন কোনো একটা কিছু করবেন, একটা গোল ঠিক করেন, সেটা আলটিমেট লাইফের গোল হতে হবে এরকম না, যে কোনো একটা গোল ঠিক করেন, ইট রিয়েলি হেল্পস টু প্ল্যান ইট আউট, যে কীভাবে প্ল্যান করে আপনি ওখানে আগাবেন। দিস ভেরি ইম্পর্টেন্ট। আমি এই জন্য আমার একদম শুরুর কথাটাও বললাম যে কেন আমি ব্ল্যাঙ্ক ছিলাম, বিকজ আই ডিডন্ট হ্যাভ এনি কাইন্ড অফ গোল।
হুইচ ইজ হোয়াই আই ওয়াজ ব্ল্যাঙ্ক। অ্যান্ড তারপরে যখন আমার কাছে মনে হলো যে না আমি এরকম একটা সেক্টরে কাজ করবো আমার ইচ্ছা, তখন কিন্তু আমি প্ল্যান করতে পারছি। হ্যাঁ, তখন কিন্তু আমি ওভাবে কাজ করতে পারছি, ওভাবে ওই রিলেটেড কাজ শিখতে পারছি, শেখার আগ্রহ জন্মাইছে। সো এই জিনিসটা কিন্তু আসলে হচ্ছে আপনাদের সব কিছুতেই কাজে লাগবে। দেশে কিছু করেন, পড়াশোনা হোক বা যাই হোক না কেন, আর অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসতে চাইলে এই মাইন্ডসেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দিস ইজ ওয়াই আমি আজকে হচ্ছে, যদি আপনি অলরেডি ফিক্স করে থাকেন অস্ট্রেলিয়া পড়াশোনা করতে আসবেন, এটার সাথে অনেক অনেক ধরনের ইনফরমেশন আছে যেগুলো আসলে আপনার জানা দরকার। অ্যান্ড আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যারা পড়াশোনা করতে ইভেন এসেও যায় অস্ট্রেলিয়াতে, তারা আসলে যত কিছু জানা দরকার এটার 50%ও না জেনে আসে, হুইচ ইজ হোয়াই এখানে এসে অনেক স্ট্রাগল হয়। হ্যাঁ, জানা বলতে কি মানে রিয়েলিটি চেক অ্যান্ড এভরিথিং ইনফরমেশন অনেক কিছু। বিকজ একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আপনারা বলেন না যে কোন সাবজেক্টে পিআর হবে, কীভাবে পিআর, মানে আপনারা চান যে আপনি অস্ট্রেলিয়া পড়তে আসবেন, আপনি নিজে পার্ট টাইম জব করে টিউশন ফি দিবেন, আপনি আপনার এভাবে পড়াশোনা শেষ হবে, আপনি পিআর পাবেন, সেটেল হয়ে যাবেন, আপনার বাবা মা ফ্যামিলিকে নিয়ে আসবেন। চিন্তাভাবনা তো আপনার এরকম থাকে, বাট রিয়েলিস্টিক কতটুকু এই চিন্তাভাবনাগুলো? হ্যাঁ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দিস ইজ হোয়াই স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে, নট ফর অনলি অস্ট্রেলিয়া, স্টাডি অ্যাব্রোডের ক্ষেত্রে কিন্তু মানে ইনফরমেশন ইজ দ্য কি। সো সবসময় ইনফর্ম থাকার চেষ্টা করবেন, ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবেন। সেম টপিকে একটা ভিডিও দেখলে আরও 3টা ভিডিও দেখার ট্রাই করবেন, যে এক্সট্রা কি আপনি কিছু পাচ্ছেন কি না। যাই হোক, আজকে ভিডিওতে হচ্ছে আমি কথা বলবো যে আপনার একবারে অস্ট্রেলিয়ার জন্য ভিসা যখন লঞ্চ করবেন বা ভিসা পেয়ে চলে আসবেন, তার আগ পর্যন্ত অ্যাকচুয়ালি প্রসেসগুলো কী কী থাকে, কারণ এটা অনেকে জানে না। হুইচ ইজ হয় আপনাদের মধ্যে অনেকে একটু কনফিউজ থাকেন যে আইলস কখন দিব, আমার অ্যাপ্লিকেশনটা কখন করা দরকার, তারপর এরপর কী করবো, ওরপর কী করবো, আমিও জানতাম না অ্যাট ফার্স্ট। সো আমি কিন্তু আস্তে আস্তে এজেন্সির সাথে কথা বলে শুনছি, বা এজেন্সি হয়তো বা কোনোটা এভাবে রেসপন্ড করতেছে না, অন্যভাবে রেসপন্ড করতেছে, আই থট ও আচ্ছা তাহলে সিস্টেম হয়তো এরকমই। বাট আপনাদেরকে আমি ফুল প্রুফ মানে সিকোয়েন্সটা বলছি, সো দ্যাট আপনারা প্ল্যান করতে পারবেন বোথ ফর ফেব্রুয়ারি অ্যান্ড জুলাই ইনটেক। সো অ্যাট ফার্স্ট অবশ্যই খুবই ম্যান্ডেটরি একটা জিনিস, মানে আপনার পাসপোর্টটা রেডি করেন। পাসপোর্টটা কখনো চিন্তা ভাবনা করেন না যে আমি আসলে অ্যাপ্লাই করি কোনো একটা জায়গায়, অফার লেটার আসুক তারপর পাসপোর্ট রেডি করবেন সামনে, বিকজ যেখানেই মানি ইনভলভ থাকে আমরা আসলে ওখানে আসলে কী বলা যায় যে ফার্স্টে ইনভেস্ট করতে চাই না। বাট পাসপোর্ট ইজ আ খুবই বেসিক থিং, এবং আপনার ভিসা অ্যাপ্লিকেশনের সময় কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ হইতে হয়। পাসপোর্টের মেয়াদ আই থিঙ্ক 6 মাসের মতন হতে হয়। পাসপোর্টের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনার নাম, আপনার আদার ডিটেলস সব যেন ঠিকঠাক উইথ কারেক্ট স্পেলিং থাকে, এবং এটা যেন আপনার এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো আছে এগুলোর সাথে ম্যাচ করে। এই মিসম্যাচের কারণে যে প্রবলেমটা হয় ইউ ক্যান নট ইমাজিন। সো অলওয়েজ ক্রস চেক। পাসপোর্ট রেডি হয়ে গেল, এরপরে তো হচ্ছে আপনি যেটা করবেন, আইএলটিএস প্রিপারেশন না শুরু করেন ইন দ্য মিন টাইম। আইএলটিএস প্রিপারেশন নিতে নিতে অবভিয়াসলি আপনি তো মানে আজকে রেজিস্টার করে কালকে পরীক্ষা দিবেন, আপনি কিছুটা সময় হলেও 1 সপ্তাহ হলেও তো প্রিপারেশন নেবেন। সো ওই সময়টার মধ্যে আইএলটিএস প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আস্তে আস্তে আপনি রিসার্চ করা শুরু করেন, এগুলো ভিডিও দেখা শুরু করেন, তারপর হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করেন, সাবজেক্ট সিলেক্ট করেন, সাবজেক্টের রিকোয়ারমেন্টসগুলো দেখেন, আপনি নিজের রিসার্চটা করেন নিজেরটা। এটা এজেন্সি পর্যন্ত কিন্তু আমি এখনই বলছি না, আপনি নিজের রিসার্চটা করেন, আইএলটিএসের প্রিপারেশনটা নেন, আইএলটিএসটা দিয়ে ফেলেন। এখন এটা করতে পারেন যে আইএলটিএস দেওয়ার আগেও এজেন্সির সাথে কথা বলতে পারেন, কিন্তু আই উড সাজেস্ট যদি আপনি ফাইনাল চিন্তাভাবনা নিয়েই থাকেন এবং আপনার রিসার্চ অনুযায়ী আপনি যখন বুঝে যাবেন যে হ্যাঁ ইটস ডুয়েবল, মানে ইটস পসিবল, আপনার এমন কোনো প্রবলেম নাই যে এত বড় স্টাডি গ্যাপ আছে, 3 বছর 4 বছর স্টাডি গ্যাপ আছে, বা কোনো একটা প্রবলেম আছে আপনার জানা মতে, যদি এরকম প্রবলেম না থাকে তাহলে আপনি আইএলটিএসটা দিয়ে ফেলেন। আপনার যদি কোনো প্রবলেম থাকে যে না আমার তো আসলে 1 বছর বা 2 বছর স্টাডি গ্যাপ আছে, আই এম নট শিওর যে এই স্টাডি গ্যাপে কোনো সমস্যা হবে কি না, তখন আপনি এজেন্সিতে কথা বলেন আগে আইএলটিএস দেওয়ার আগে, বাট আইএলটিএসের প্রিপারেশনটা নিতে থাকেন। ওকে, সো এই জিনিসটা একটু বুঝে নেবেন। আইএলটিএসটা আপনি এজেন্সিতে কথা বলে আগেও দিতে পারেন, পরে দিতে পারেন, বেসড অন ইয়োর সিচুয়েশন। এরপর এজেন্সিতে কথা বলেন, এজেন্সির সাথে কথা বলে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন, তারপর হচ্ছে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবেন, কথা বলেন, সব কিছু বুঝেন। অবশ্যই এজেন্সিদের সাথে যখন কথা বলবেন ওনাদের কাছ থেকে একটা প্ল্যান শুনে নেবেন যে ওনাদের টাইমলাইনটা কী, ওনারা কখন অ্যাপ্লাই করবে, কখন অফার লেটার আসতে পারে, কারণ ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু অফার লেটারের যে টাইমলাইন এটা চেঞ্জ হয়। হ্যাঁ, সো আপনি এভাবে এজেন্সির সাথে কথা বলে ফেলবেন। আরেকটা বিষয় যেটা বললাম, আইএলটিএসের দেয়াটা যদি এজেন্সির সাথে কথা বলার আগে আপনি করে ফেলেন, তাহলে ইট উইল বি হেল্পফুল এইভাবে যে এজেন্সি তখন আপনাকে আরেকটু সিরিয়াসলি নেবে, টু বি ভেরি অনেস্ট। বিকজ অনেক সময় আমরা দেখা যায় আইএলটিএস না দিয়ে কথা বলতে চাই, তখন এজেন্সি চিন্তা করে জাস্ট একটা মানে নর্মাল ইনফরমেশন নিতে আসে, তখন অত ইফোর্ট ওনারা দিতে চান না। বাট যখন আপনি আইএলটিএস দিয়ে একটা রেজাল্ট নিয়ে যান, তখন হচ্ছে ওনারা একটু সিরিয়াসলি নেয়। কারণ কি দেখেন, খুব একটা সিম্পল উদাহরণ দিই, ছোটো উদাহরণ, সেটা হচ্ছে যে আপনি হয়তো বা চিন্তা করলে ও আচ্ছা কোন কোন সাবজেক্টে পিআর খুব ভালো, নার্সিং ভালো, সোশ্যাল ওয়ার্ক ভালো, টিচিং ভালো, আচ্ছা এই 3টার মধ্যে আমি যাব।
এখন এগুলাতে কিন্তু 7.5 এরকম হচ্ছে আইএলটিএস রিকোয়ারমেন্ট। হ্যাঁ, মানে আপনার 7-এর নিচে থাকাই যাবে না, ওভারঅল 7.5 হতে হবে বা 7 হতে হবে এরকম। এখন ইন জেনারেল আপনি হয়তো ভালো, হ্যাঁ আপনি জানেন আপনি ভালো বা আপনি অ্যাকচুয়ালি ভালো, কিন্তু আপনি যদি ইন জেনারেল বলেন, আমাদের দেশ থেকে এখনও মানুষজন কিন্তু এই ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টগুলো থাকে, আইএলটিএস বলেন, পিটি বলেন, এগুলোকে প্রচুর ভয় পায়। অ্যান্ড রেজাল্টও কিন্তু আসলে আপনি যদি খুবই এভারেজ করেন, এভারেজ রেজাল্টটা কি, তাহলে কিন্তু এই যে 7.5 কিন্তু এটা আমাদের দেশের মানুষের এভারেজ রেজাল্ট না। হ্যাঁ, এই জন্যই আমরা কিন্তু মানে মানুষ খুঁজতে থাকে যে কোথায় আইএলটিএস ছাড়া যাওয়া যায়। হ্যাঁ, বুঝতে পারছেন ইংলিশ আসলে আমাদের খুবই একটা উইক পয়েন্ট ইংলিশ, হুইচ ইজ আ ভেরি বিগ প্রবলেম। যখন আপনি স্পেশালি ইংলিশ স্পিকিং একটা কান্ট্রিতে আসবেন পড়াশোনা করার জন্য, কারণ এখানে তো আপনার সব কিছু, আপনার মানে আইএলটিএসের রেজাল্ট ভালো হওয়া দরকার কি শুধুমাত্র আপনার পড়াশোনা করার জন্য বা আপনার জাস্ট এই এন্ট্রি লেভেল যেটা মানে অ্যাপ্লিকেশন প্রসেস বা একটা অফার লেটার পাওয়ার জন্য, তা কিন্তু না। এখানে আপনি জব করতে চাইবেন বা যে কোনো কিছু করতে চাইবেন, আপনার কমিউনিকেশন দরকার। ইংলিশ যদি কমিউনিকেট করতে না পারেন, আপনি তো এখানে জবও আপনার প্রবলেম হবে। সো ওইটা হয়তো কোনো ডিফারেন্ট একটা ভিডিওর টপিক, বাট এখন আমরা আবার মেইন টপিকে আসি। তো এজেন্সির কাছ থেকে হচ্ছে অবশ্যই এই রিকোয়ারমেন্টসগুলো শুনে নেবেন। এরপর যেটা হবে, ফার্স্ট থিং আপনার যাবে অ্যাপ্লিকেশন। সো ইন জেনারেল এজেন্সিগুলো হচ্ছে 3টে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে। তো ইউনিভার্সিটির আপনার যা মাথায় জানা থাকবে, আমি যেহেতু গ্রিফিথ ইউনিভার্সিটিতে পড়ছি, আমি আমার গ্রিফিথ ইউনিভার্সিটির টাইমলাইনগুলো বলছি। সো এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশনের সময় আপনার শুধুমাত্র এডুকেশনাল সার্টিফিকেটসগুলো লাগবে। ইভেন আইএলটিএসও শুরুতে লাগে না, কিন্তু আইএলটিএস লাগে না কথাটা ভুল, শুরুতে লাগে না, প্রাইমারি অ্যাপ্লিকেশনের সময় লাগে না বেশিরভাগ ইউনিভার্সিটিতেই। শুধুমাত্র আপনার এডুকেশনাল ডিগ্রি এগুলো হলেই হয়। এবং যদি আপনার পার্টিকুলার ওই সাবজেক্টে কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকে, মানে সাপোর্টিং এডুকেশনাল ডকুমেন্টস, এগুলো হচ্ছে আপনার সাবমিট করতে হয়। সাবমিট করার পরে আপনার মোটামুটি 1 সপ্তাহের মধ্যে, গ্রিফিথের ক্ষেত্রে মোটামুটি 3-4 দিনের মধ্যে ওরা একটা অফার লেটার দিয়ে দেয়। এটাকে বলা হয় কন্ডিশনাল অফার লেটার। কন্ডিশনাল অফার লেটার মানেই বুঝতে পারছেন, উইথ অফার লেটার উইথ কন্ডিশন। সো উইথ কন্ডিশন কি, তখন হচ্ছে কিছু বেসিক রিকোয়ারমেন্টস থাকে। সো বেসিক রিকোয়ারমেন্টসগুলো হচ্ছে আপনার ওদের কিছু কোশ্চেন থাকে, জিএস ফর্ম থাকে বা জিএস কোশ্চেনিয়ার্স থাকে। মানে আপনি যে জেনুইন স্টুডেন্ট এটা বোঝার জন্য কিছু ওরা কোশ্চেন করে, এই কোশ্চেনে আপনাকে অ্যান্সার দিতে হবে। এরপর সাপোর্টিং ডকুমেন্টস সাবমিট করতে হবে। হ্যাঁ, এবং সাপোর্টিং ডকুমেন্টস কী কী, এটার একটা ডকুমেন্ট চেকলিস্টের একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্ক, আপনারা দেখতে পারেন যে কী কী ডকুমেন্টস লাগে। এরপরে হচ্ছে যে জিএস ফর্ম, যেটা বললাম যে 4টা কোশ্চেন থাকে মোস্ট অফ দ্য কেসেস। সো 4টা কোশ্চেনে কীভাবে অ্যান্সার দিতে হয়, কী কী কোশ্চেন থাকে, অ্যান্ড এইটা মানে এই পুরো জিএস স্ক্রিনিং পাস করার আসলে একদম বেস্ট ওয়ে, এটা নিয়েও আমি একটা ভিডিও বানাইছি। সো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন যদি আইডিয়া নিতে চান, বা এসওপি কীভাবে লিখতে হয় মানে একদম যদি সোজা কথাই বলি যে স্টেটমেন্ট অফ পারপাস কীভাবে লিখতে হয়, এটার ভিডিওটা আপনি দেখতে পারেন। এটা আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এরপরে যখন আপনি সব কিছু ডকুমেন্টস জমা দিলেন, আপনার কোশ্চেন অ্যান্সারগুলো লিখে দিলেন, এরপর যেটা হবে ওনারা হচ্ছে এগুলো দেখবে, অ্যাসেস করবে। ইউনিভার্সিটি অ্যাসেস করে যদি হচ্ছে ওনাদের ক্রাইটেরিয়াগুলো ফিল আউট হয়ে যায়, ওনারা দেখে যে হ্যাঁ এই স্টুডেন্ট হচ্ছে জেনুইন স্টুডেন্ট এবং সব কিছু ঠিকঠাক ম্যাচ করছে অ্যান্ড এভরিথিং, তাহলে ওনারা যেটা করবে একটা আনকন্ডিশনাল অফার লেটার দিবে। দ্যাটস দ্য সেকেন্ড ধাপ। হ্যাঁ, প্রথমে কন্ডিশনাল অফার লেটার, কন্ডিশনগুলো আপনি ফিল আউট করে জমা দিলেন। এরপরে আনকন্ডিশনাল অফার লেটার। আনকন্ডিশনাল অফার লেটারে কী থাকবে, যে আপনাকে হচ্ছে সাকসেসফুলি হচ্ছে আপনার অ্যাডমিশন অ্যান্ড সব কিছু ওরা অ্যাপ্রুভ করে ফেলেছে, এখন হচ্ছে আপনার পেমেন্টটা করতে হবে। সো পেমেন্ট করলে তাহলে ওনারা হচ্ছে ফাইনালি আপনি ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে যাবেন। তো ওখানে পেমেন্ট ডিটেল থাকে, পেমেন্টের মধ্যে কিন্তু টিউশন ফি থাকে, অ্যান্ড সেকেন্ড থাকে হচ্ছে আপনার হেলথ ইন্স্যুরেন্স ফি। সো এই দুটোই কিন্তু আপনাকে কনফার্ম করতে হবে। হেলথ ইন্স্যুরেন্স অনেক সময় যেটা হয়, মোস্ট অফ দ্য কেসেস ইউনিভার্সিটিগুলো ওদের অফার লেটারের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স ফিটাও দিয়ে দেয়। মানে মোস্ট অফ দ্য কেসেস যেটা হয়, এখানে প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার, এখানে মোটামুটি 7-8টা প্রোভাইডার আছে, কারো না কারোর সাথে একটা অ্যাগ্রিমেন্ট থাকে। সো যাদের সাথে অ্যাগ্রিমেন্ট থাকে তাদের একটা কোড ওনারা হচ্ছে ওখানে দিয়ে দেয়, অর্থাৎ টিউশন ফি ওখানে টোটাল লেখা থাকবে যে টিউশন ফি এত অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স ফি এত। তো মোস্ট অফ দ্য কেসে যেটা হয়, যেহেতু অ্যাগ্রিমেন্টের থ্রুতে হয়, একটু কিছু ডিসকাউন্টেড ভাবেই দিয়ে দেয় ইউনিভার্সিটি, আপনি একবারে পেমেন্ট করে দিবেন। এখন এই সময় আপনি যেটা করবেন, আপনি একটা ব্যাংকে যাবেন, যে সব ব্যাংকগুলো হচ্ছে এই ধরনের পেমেন্টগুলো করে ফেলে। সো ওই ব্যাংকে গেলে ওরা বলবে যে একটা স্টুডেন্ট ফাইল খুলতে বলবে। স্টুডেন্ট ফাইল বেসিকলি একটা জিনিস কি, যে আমাদের দেশ থেকে যখন আপনি পেমেন্ট করবেন তখন একটা লিমিট থাকে, অর্থাৎ ওই লিমিটের বাইরে, সে ফর এক্সাম্পল যে $300 বেশি ইউ ক্যান নট পে, হ্যাঁ একবারে। এবং আপনার তো টিউশন ফি দিবেন অনেক বেশি, লাইক
$15,000, $12,000, $13,000। সো এত বেশি আসলে আমাদের ওটা গেটওয়ে থাকেই না, সো ওটা আমাদের মানে গেটওয়ে ওপেন করে নিতে হয়। তো এটার জন্যই লেজিটভাবে বাংলাদেশ সরকার থেকে যেটা কথা, একটা স্টুডেন্ট ফাইল খুলতে হয়। ওখানে আপনার যে সিও অফার লেটার, তারপর হচ্ছে আদার সব ডকুমেন্টস, এগুলো সব কিছু জমা দিতে হয়। ওরা বলে দিবে যে কী কী ডকুমেন্টস লাগবে, জমা দিবেন ব্যাংকে জমা দেওয়ার পর ওরা হয়তো একদিন সময় নেবে স্টুডেন্ট ফাইল ওপেন করতে, তারপর বলে ফেলবে যে হ্যাঁ স্টুডেন্ট ফাইল ওপেন হয়ে গেছে। তারপর ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি একটা ওই অ্যামাউন্টটা রাখবেন। ওনারা বলে দিবেন যে আপনার এখানে তো $12,000-13,000 পে করতে হবে, সো ওটা বাংলা টাকায় কত আসে সেটা আপনি ব্যাংকে রাখবেন, এরপর আর পেমেন্ট করে দিবে। এখানে জাস্ট একটা জিনিস বলে রাখি, আমার ক্ষেত্রে যেহেতু ফেস করেছি সেটাই বলছি, সেটা হচ্ছে যে আমি যখন পেমেন্ট করতে চাইলাম তখন ওরা বলছে যে ওরা শুধুমাত্র ইউনিভার্সিটির টিউশন ফিটা দিয়ে দিবে, বাট হেলথ ইন্স্যুরেন্স ফিটা এটা ওরা দিবে না, এটা আমাকে আলাদা করে পে করতে হবে, আমাকে এটা বলা হয়েছিল। অ্যান্ড আমি ইউনিভার্সিটি থেকে যেই হেলথ ইন্স্যুরেন্সটা আমাকে অফার করেছে আমি সেটাও নিইনি, আমি আলাদা করে পারচেস করেছিলাম, বিকজ আমি আলাদা করে একটু কমে আরও মোটামুটি আই সেভ লাইক $2,000 আমি আলাদা করে পারচেস করেছিলাম। সো আমাকে বলেছিল আমার ব্যাংক থেকে যে আপনি টিউশন ফিটা আমাদের এখান থেকে স্টুডেন্ট ফাইল ওপেন করে দেন, বাট এই যে হেলথ ইন্স্যুরেন্স ফিটা এটা আপনি কি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সো যেহেতু আমার একটা মাল্টি কারেন্সি কার্ড ছিল, সো ওখান থেকে আমি পরে পেমেন্ট করে দিয়েছিলাম। সো মেন কথা, আপনাকে হেলথ ইন্স্যুরেন্স পে করতে হবে, টিউশন ফি পে করতে হবে। টিউশন ফি পে করা হয়ে গেলে ইউনিভার্সিটি পেয়েছে কি না সেই জিনিসটাও মানে আপনি নোটিফাইড হবেন। হ্যাঁ, আপনি জানতে পারবেন যে হ্যাঁ ইউনিভার্সিটি আপনার টাকা রিসিভ করেছে, আপনার হেলথ ইন্স্যুরেন্স পারচেস হয়ে গেছে। হেলথ ইন্স্যুরেন্স পারচেস হয়ে গেলে আপনার কাছে সব ডকুমেন্টস চলে আসবে, ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আপনাকে দিয়ে দিবে। সো যখন আপনি জানবেন যে সব পেমেন্ট ডান, এরপর আপনি যেটা করবেন, এরপরে আপনি জাস্ট ওই ইউনিভার্সিটিকে জানাবেন সব ডিটেলগুলো দিয়ে, এই যে দেখো আমার হেলথ ইন্স্যুরেন্স পারচেস করা হয়ে গেছে, এই যে দেখো আমি হচ্ছে টিউশন ফি পেমেন্ট করে দিছি। এরপরে এটা জানানোর পরে ওরা যেটা করবে, আরও কিছুদিন সময় নেয়, 2-3 দিন 4 দিন 5 দিন সময় নেয়। কিছু কিছু জায়গায় আমি যেটা বলছি এটা কিন্তু আমার গ্রিফিথের ক্ষেত্রে বলছি, অনেক ইউনিভার্সিটিতে আমি শুনেছি অনেক সময় 2-3 সপ্তাহ সময় নিয়ে ফেলে। হ্যাঁ, সেটা শুধু এই ফেজে না, ওই যে আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার জন্য যেগুলো ডকুমেন্ট সাবমিট করতে হয় তখন, বা প্রথম যখন অ্যাপ্লাই করছেন তখন। সো এই টাইমলাইনটা কিন্তু মানে একটু ডিফারেন্ট হয় ইউনিভার্সিটি ওয়াইজ। তো এখন এরপর যখন আপনি সব পেমেন্টের সব ডিটেল দিয়ে দিলেন, ইউনিভার্সিটি থেকে যেটা হবে যে আপনাকে COE দিয়ে দিবে, হুইচ ইজ কনফার্মেশন অফ এনরোলমেন্ট। আপনি ওই ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হয়ে গেলেন। এরপর আপনাকে যেটা করতে হবে, ওই ডিটেল মানে COE অ্যান্ড আদার ডকুমেন্টস যেগুলো ছিল এগুলো সব কিছু নিয়ে আপনাকে এখন ভিসা লঞ্চ করতে হবে। সো ভিসা লঞ্চ করার জন্য বিভিন্ন সেকশন থাকে, কোথায় কোথায় কোন কোন ডকুমেন্ট আপনি আপলোড করতে হবে ওগুলো লেখা থাকে, ওগুলোর ডকুমেন্ট আপলোড করে দিবেন। মোস্ট অফ দ্য কেসেস সব ডকুমেন্টই হচ্ছে আপনার কাছে অলরেডি থাকবে যেগুলো আপনি ইউনিভার্সিটিতে দিয়েছিলেন, এবং কিছু কিছু জিনিস শুধুমাত্র একটু আপডেটেড দরকার হয়, লাইক FDR স্টেটমেন্ট, ব্যাঙ্ক স্টেটমেন্ট, কিছু কিছু জিনিস একটু আপডেটেড আবার কালেক্ট করতে হয়। এছাড়া বাকি মোটামুটি সব এটা ওই ডকুমেন্ট চেকলিস্টে পেয়ে যাবেন ওই ভিডিওতে। এগুলোই আপলোড করে আপনার ভিসা লঞ্চ করে ফেলতে হবে, এবং ভিসা যখন লঞ্চ করবেন তখন কিন্তু ভিসার পেমেন্টটা আপনাকে দিয়ে দিবেন। এরপর যখন লজ হয়ে যাওয়ার মোটামুটি মানে 12 ঘন্টা 6 ঘন্টা 4 ঘন্টার মধ্যেই যেটা হয় যে ওদের ওখান থেকে 2টা ফর্ম দিয়ে দেয়। একটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য, আরেকটা হচ্ছে আপনার হেলথ চেকের জন্য। এটা ভিসা থেকে দিয়ে দেয়, মানে ইমি অ্যাকাউন্ট যেটা থাকে, ইমি অ্যাকাউন্ট থেকে এই 2টা ফর্ম দিয়ে দেয়। সো আপনাকে যেটা করতে হবে, ফিঙ্গারপ্রিন্ট, তার মানে বুঝতে পারছেন ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, হেলথ চেক করতে হবে। সো ফিঙ্গারপ্রিন্ট কোথায় দিবেন? ডেজিগনেটেড জায়গা থাকে আপনার ফিঙ্গারপ্রিন্টের জন্য, আপনার হেলথ চেকের জন্য সেটা লেখা থাকবে। সেই জায়গায় ফার্স্টে ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন যে আমি আসতে চাচ্ছি, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে ফেলবেন, এবং হেলথ চেকের ক্ষেত্রেও তাই। অ্যান্ড এটা অনেকে একদিনেও দিয়ে দেয়, অনেকে হচ্ছে ডিফারেন্ট ডেতে দেয়। আমি যেটা করেছিলাম, আমি হেলথ চেকটা করে ওটা আগে সাবমিট করেছি। মানে হেলথ চেকের জিনিসটা কি, হেলথ চেক করে ফেলে এটা নতুন করে সাবমিট আপনাকে করতে হয় না, মানে ওরা যেহেতু অথরাইজড। সো আপনি যখন হেলথ চেক করবেন ওই জায়গায় যে আপনার যে হেলথ চেক নামে আলাদা একটা ভিডিও বানাতে পারি যে কী হয় আসলে ওখানে। সো ওখানে হয়ে গেলে ওই রিপোর্টটা যেটা করে ওরাই ডিরেক্ট ওই ইমিগ্রেশনে আপডেট করে দেয়। মানে এটা এমন না যে রিপোর্টটা আপনাকে দিবে আপনি ইয়ে করবেন, এরকম না, ওরাই আপডেট করে দিবে। সো আপডেট করে দিলে কই যায়, আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স কিনলেন, সো ওই হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারের কাছে, যেমন আমার রাইট নাও এখানে হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডার হচ্ছে বুপা, কোম্পানির নাম হচ্ছে বুপা। সো আমি যখন ওখানে হেলথ চেক করলাম, ওরা রিপোর্ট অ্যান্ড এভরিথিং বুপাকে সেন্ড করেছে। হ্যাঁ, পরে বুপা ওটা দেখেছে, দেখার পরে দে গেভ আ ক্লিয়ারেন্স, ওরা ক্লিয়ারেন্স দিয়েছে যে হ্যাঁ আমরা রিপোর্ট অ্যান্ড সব কিছু দেখলাম, ওর আসলে শারীরিক বা এরকম কোনো ধরনের কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এটা হচ্ছে যখন ক্লিয়ার করে দেয় তখন আপনি ইমি অ্যাকাউন্টে দেখতে পাবেন যে আপনার হেলথ চেক আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। সো ওইটা আমি আগে করেছিলাম, আমি হেলথ চেক করার আই থিঙ্ক 2-3 দিন পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম। সো ফিঙ্গারপ্রিন্ট যখন দিয়ে আসলাম ওই দিনই হচ্ছে ওটা আপলোড করে দেয় অটোমেটিক্যালি, যেহেতু ওরাই অথরাইজড। ওটা হলেও আপনি ইমি অ্যাকাউন্টে দেখতে পারবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্টও এটা আপডেটেড। সো যখন
আপনার হেলথ চেক এবং হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপডেট হয়ে যাবে আপনার ভিসার ওখানে ইমি অ্যাকাউন্টে, আপনার ফাইনাল লজমেন্ট ডান। এরপর আপনার আর কোনো কাজ নেই, আপনি ওয়েট করেন। এবং যেটা সবাই করে যে ইমি অ্যাকাউন্টে বারবার চেক করতে থাকে, আমি তো লাইক এভরি আওয়ারে চেক করতাম যে কী আপডেট কী আপডেট কী আপডেট। সো এটাই, আপনি ওয়েট করেন অ্যান্ড ইনশাল্লাহ একদিন হুট করে ইমি অ্যাকাউন্টে ঢুকবেন এবং লেখা থাকবে ফাইনালাইজড। সো ফাইনালাইজড মানে ওভারঅল অ্যাসেসমেন্ট ডান। তারপর নিচ থেকে আপনি পিডিএফটা ওপেন করতে পারবেন। সো পিডিএফ ওপেন করলে আপনি দেখতে পারবেন যে আপনার আসলে রেজাল্টটা কী। সো ওপেন করে দেখবেন ইনশাল্লাহ সবার জন্য যে গ্রান্টেড। সো দ্যাটস আ গ্রেট ফিলিং। আই রিয়েলি হোপ যে আপনারা সবাই যারা চান অস্ট্রেলিয়া আসতে এই ফিলিংটা পাবেন। দোয়া করি সবার জন্য। সো এটাই, ভালো থাকবেন। আর আপনাদের সুবিধার্থে এই যে প্রসেসটা কারপর কি, এটা হচ্ছে আমি একটা ডকে আমি লিঙ্কে দিয়ে রাখবো। আপনি যদি মনে হয় যে এরপর কি আমি ভুলে গেছি, আপনি জাস্ট ডকটা ডাউনলোড করে রাখবেন। ডকটা ডাউনলোড করে রাখলে ওখানে দেখতে পাবেন তারপর কি। সো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন। আর থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট অ্যান্ড লাভ। আসসালামু আলাইকুম।